আমাদের দেশে এখন মানুষ ঋণ করে কেন জানেন? কারণ ঋণ করে ইনফ্লেশনের সাথে এক ধরনের চতুরতা করেও নাকি লাভ করা যায়, এটা আমি শুনেছি। এই সরকার কিছু ভুল করেছে। ভুল করতে বলতে আমরা যদি বলি যে ইসলামী ব্যাংকের বোর্ডে যে একজনকে দিল চেয়ারম্যান আবার সরিয়ে নিল, এই কাজটা যে করলো, এই কাজে বোঝা যায় তারা খুবই সুপরিকল্পিতভাবে কাজটা করেনি। এখন এই যে কি এআই বেসড ক্যামেরা ট্রাফিক, এখন মানুষ তো রাত্রে 3টার সময় দেখি এখন দাঁড়ায় মানছে, এই যে সিস্টেম মানবে না। আপনাকে সিস্টেম ডেভেলপ করতে হবে, সিস্টেম মানুষকে তখন দেখাবে যে না কিভাবে সেটি কাজ করতে হবে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবী হাফিজ। আজকের কড়া আলাপে আমরা বাংলাদেশের অর্থনৈতিক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আলোচনার জন্য যারা রয়েছেন আমাদের স্টুডিওতে, সম্মানিত অতিথি পরিচয় করিয়ে দিই। রয়েছেন আল আমিন, তিনি অধ্যাপক, অ্যাকাউন্টিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন ডক্টর এম আবু ইউসুফ, তিনি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, গবেষণা প্রতিষ্ঠান রেপিড। এবং রয়েছেন ডক্টর সৈয়দ মিজানুর রহমান, তিনি অর্থনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরু করার আগে আমি একটু যদি ছোট্ট একটা ইন্ট্রো দিই। বর্তমানে বাংলাদেশে খেলাপি ঋণের রেকর্ড 5,57,000 কোটি টাকা ছাড়ানোয় ব্যাংক খাতে তীব্র তারল্য সংকট তৈরি হয়েছে, যার ফলে অভ্যন্তরীণ বেসরকারি বিনিয়োগ স্থবির এবং বিদেশি বিনিয়োগ এফডিআই প্রায় 12 থেকে 15% হ্রাস পেয়েছে। বৈদেশিক ঋণের কথা যদি বলেন, $78,223 মিলিয়ন বাড়ছে পরিশোধের চাপ। অর্থমন্ত্রী বলেছেন যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে 1300 উন্নয়ন প্রকল্প। আর অন্যদিকে ডলার ও জ্বালানি সংকটে এলসি খুলতে না পারায় দেশের প্রায় 15 থেকে 20% ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানা বন্ধের মুখে পড়েছে। গত 3 বছরে দেশে প্রায় 400 পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, আরও বহু কারখানা বন্ধ হবার পথে। এরকম ঝুঁকির কথা আমরা শুনেছি, আর্থিক ঝুঁকিতে রয়েছে সেই সব প্রতিষ্ঠান। উৎপাদন খাতের এই সংকোচনের কারণে যুব বেকারত্বের হার লাফিয়ে বাড়ছে এবং দাঁড়িয়েছে 12%-এর উপরে। এই যখন চিত্র, আমি বুঝতে পারছি না শুরু করব কোন জায়গা দিয়ে। ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। আপনি কোন অংশটা পছন্দ করবেন? কোন টপিক নিয়ে আমাদের আলোচনা শুরু করা উচিত? ধন্যবাদ। আপনি বিভ্রান্তের মতোই বলছিলেন যে এখানে দুজন অর্থনীতির মানুষ আছে, আমিও কিছুটা জড়িত, সবটা না। দেখুন, একটা শিশু যখন বড় হয় তখন সে যদি কোনোভাবে অ্যাবিউজড হয়, তার কিন্তু বৃদ্ধিটা ঠিকমতো হয় না। তো আমাদের অর্থনীতি অ্যাবিউজড হয়েছে, কখনো রাজনীতিবিদদের দ্বারা, কখনো ব্যবসায়ীদের দ্বারা। অর্থনীতির এই অ্যাবিউজড হওয়ার ঘটনাটা যে শুধু বাংলাদেশে হয়েছে তা না, পৃথিবীর বহু জায়গায় হয়েছে। অর্থাৎ রাজনৈতিক অর্থনীতি এবং অর্থনীতির রাজনীতি, তার সাথে ব্যবসায়ীদের যে সংযোগ, সেই সব কিছু মিলে অনেক কিছুই মিলবে না। আমি একটা উদাহরণ টানতে চাই। যেমন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক সময় কেউ নরওয়েতে গেছে, কেউ নানা জায়গায় গেছে, সরকারি বেসরকারি পর্যায়ে এসে বলেছে যে আহা ওখানে দেখে এলাম, তাহলে এটা বাংলাদেশে করলে কেমন হয়। কিন্তু বাংলাদেশ যে ওটা কাজে দেবে না, সেটা আমরা অনেক সময় বুঝি না। আমরা অর্থনীতি ধরেন এখানে টকশোতে বসে অনেক সময় অর্থনীতির অনেক বিশ্লেষণ করি, ক্লাসরুমে করি, আর ফিল্ডে, বাজারে, অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায় যে অর্থনীতি, সেগুলোর বহু ধরনের অমিল আছে। এবং এই অমিল, বা এই যে আমি যে শিশুর উদাহরণটা দিলাম, একটা অর্থনীতির যে সহজ সরল, আমি বলবো কল্যাণ অর্থনীতির যে ধারণা, সেই জায়গা থেকে চতুরতার যে অর্থনীতির ধারণা তৈরি হয়েছে, সেই জায়গাটা এতই জটিল যে সেই জায়গা নিয়ে কথা বলার জন্য খুব সাবলীলভাবে কথা বলতে গেলে আমাদের কথার সাথে কাজের মিল হবে না, কারোরই মিল হবে না। যেমন দেখবেন, সাম্প্রতিক সময়ে দেখেছি আমরা যে রেজা কিবরিয়া সংসদে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন, অনেক ধরনের বাহবা এসছে যে উনি মনে হচ্ছে বিরোধী দলের মতোই কথা বলছেন, বা এরকম লোক যদি সরকারি দলে থাকে তাহলে বিরোধী দলও লাগে না, এরকম মন্তব্য কিন্তু আছে।
সক্রেটিস বলেছিলেন যে আমি তো আমার নিজের কিন্তু বাজেট অধিবেশনের আলোচনা, সে বাজেট অধিবেশনের আলোচনায় শুধুমাত্র টু দ্য পয়েন্টে তিনিই সম্ভবত বলছিলেন, ওই রকম টু দ্য পয়েন্টে অন্যদের সেইভাবে পাওয়া হ্যাঁ, যায় আমি বলছি যে ওই যে উদাহরণটা দিচ্ছিলাম যে সক্রেটিসকেও কিন্তু বলা হয়েছিল যে তুমি এত আমাদের বিরুদ্ধে কথা বলো কেন, তখন সক্রেটিস বলেছিলেন যে আমি কিন্তু আমার নিজের বিরুদ্ধেও কথা বলি। এই যে নিজের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের বিষয়কে চ্যালেঞ্জ করা, নিজেদের বিষয়কে চ্যালেঞ্জ করা, তার ভেতর দিয়ে তো সভ্যতা এগিয়েছে। তো সেই বিবেচনায় ওনার ওই কথা বলার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, যার কয়েকটা আপনি কিন্তু উল্লেখ করেছেন এখন যখন বলছিলেন অর্থনীতির অবস্থাটা। দেখুন, এই মানুষটা যখন, বা যে কোনো মানুষ, আমরা যখন নৈতিক মানে কি বলবো একটা জায়গা থেকে কথা বলি, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বা ডেভেলপমেন্ট স্টাডিজের প্রফেসর বা অ্যাকাউন্টিংয়ের, বা আমি ইকোনমিক্স পড়াই ড্যাফোডিলে, আমরা একভাবে বলতে পারবো, কিন্তু বাস্তবতা কিন্তু আরেক রকম হয়। যেমন অনেকেই বলেছেন কিন্তু একইভাবে যে উনি যে কথাগুলো বলছেন, উনি কিন্তু নিজে অর্থমন্ত্রীর দায়িত্ব পেলে এই কথাগুলো বলতে পারবেন কি, এরকম সংশয়ও কিন্তু অনেকের মধ্যে এসছে। তার মানে হলো যে আদর্শিক জায়গায় অর্থনীতি যেভাবে চলা উচিত, সেই কথাগুলো বলা এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। এবং সেই বিবেচনায় বাংলাদেশের অর্থনীতিটাকে আমরা এত জটিল করে ফেলেছি, এত চতুরতা নির্ভর করেছি, যে কারণে আপনি দেখবেন যে আমাদের বহু জায়গায় অর্থনীতির সাধারণ সংজ্ঞায়নের সাথে বাস্তবতার কোনো মিল হবে না। যদি বলি যে ব্যাংকিং সেক্টরের কথা, যখন আপনি বললেন যে ব্যাংকিং সেক্টরে, এর আগেও একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে শুধুমাত্র ব্যাংক কোম্পানি আইনের যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, বাংলাদেশ ব্যাংক করেছে, তার প্রত্যেকটা ধরে ধরে যদি একটা গবেষণা করা যায়, সেখানে বোঝা যাবে যে প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টের ভিতর দিয়ে কিভাবে আসলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে নানাভাবে। যেমন উনি কিন্তু বলেছেন যে আগে লোন মানে ডিফল্টার হতো 90 দিনে, এখন তো 1 বছর লাগে। সেটা সব ক্ষেত্রে হয়তো নয়, কিন্তু ডেফিনেটলি এই অবস্থাটা তৈরি হয়েছে। যেমন একটা মানুষ যখন, আমি পঙ্গু শব্দটা ব্যবহার করতে চাই না, একটা মানুষের যখন স্পেশাল নিড হয়, তখন তাকে তো ক্র্যাশ দিতে হয়। তো আমাদের অর্থনীতিকেও এখন এই যে টেনে তোলার যে কাজটা, সেইটা আমার কাছে মনে হয় না যে খুব সহজ সরল অর্থনৈতিক ব্যাখ্যা আপনি হবে। একটু আগে রেজা কিবরিয়ার কথা বলছিলেন যে তিনি যদি অর্থমন্ত্রী হতেন তাহলে কি কথাগুলো বলতেন কিনা। অর্থমন্ত্রী এখন যিনি, তিনি তার কয়েকটা মন্তব্য আপনাকে যদি একটু শোনাই। তিনি বলছেন যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতায় ফিরতে 2 বছর সময় লাগবে। তিনি বলছেন যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে 1300 উন্নয়ন প্রকল্প। তিনি বলছেন বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮,223 মিলিয়ন ডলার পরিশোধের চাপ বাড়ছে। এগুলো তার নিজের কথা। তিনি বলছেন অর্থনীতি নানামুখী চাপে থাকা এবং ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিরও তেমন উন্নতি না মেলায় আগামী 2 বছর কঠিন সময়। তিনি কিন্তু মাঝে মাঝেই এই কথাগুলো নিয়ে সামনে আসছেন। যে কোনো বোধ সম্পন্ন মানুষ তো সেটা বলবেনই, যেটা রেজা কিবরিয়া বলে ফেলেছেন। এখন একটা মানুষের তো, আপনি মানুষের তো ভেতরের যে সৌন্দর্যটা আছে, সেটা কিন্তু মানুষ সবসময় আটকায় রাখতে পারে না। তো সেই জায়গা থেকে অর্থমন্ত্রী বলেন, যেই বলেন, যে কোনো বিবেকবান মানুষ তো সেটা বলবেন। কিন্তু এর মধ্যে যারা লুটেরা শ্রেণী আছে, যারা লুণ্ঠনমূলক অর্থনীতি তৈরি করেছে, তারা কিন্তু এসবের দিকে যাবে না, ভাববে না। সে কারণেই আমাদের দেশের যখন রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, অর্থনীতি নিয়ে যারা ভাবছেন, বা এখানেও যারা বসে আছেন, তারাও দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন, সেই জায়গাটায় একটা তীক্ষ্ণ নজরদারি, বিশ্লেষণ দরকার। এবং একই সাথে মনে রাখা দরকার যে এই অর্থনীতিকে ভঙ্গুর, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এদেশের রাজনীতি এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। কারণ টাকা কিন্তু নেই, টাকা কিন্তু চলে গেছে। আচ্ছা, সেটা ভেবে আমাদের সব সিদ্ধান্ত নিতে হবে। কাগজে কলমে থাকলেও টাকা নেই। আমরা আসবো জনাব আলামিন, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, যে আপনি রেজা কিবরিয়ার বক্তব্যের কথা বলছিলেন, আমি সেই বক্তব্যই শুনছিলাম। সেখানে তিনি বলেছেন যে 6% খেলাপি ঋণ হইলেই তারা চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়তেন। তিনি 30টার বেশি দেশে কাজ করেছেন, তিনি দীর্ঘদিন IMF এর সাথে কাজ করেছেন। সেখানে তিনি বলছিলেন যে এখন বাংলাদেশে খেলাপি ঋণ 61%। এবং আর্থিক খাতের বিশ্লেষক হিসেবে আপনার মূল্যায়নটা যদি একটু বলেন, যে এই 61% যদি খেলাপি ঋণ হয়, তাহলে একটা দেশের অর্থনীতি আসলে তার বাস্তবতাটা কি, এবং বাংলাদেশের ব্যাংকিং খাত কি আসলেই দেউলিয়া হওয়ার ঝুঁকিতে, নাকি খেলাপি ঋণের সংজ্ঞা শিথিল ওই 90 দিন থেকে 1 বছর করায় প্রকৃত চিত্র আরও ভয়াবহ? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমরা কিন্তু যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি বা সংসদে যেটা আলোচিত হয়েছে, সেটা কিন্তু 4 মাসের সরকারের উপর আমরা কথাটা বলছি।
বাট এটার যদি আমি অরিজিনেশনে যাই, বিগত 17 বছরের কথা যদি আমরা বলি, সেটাকে অনেকেই বলবে যে আপনারা তাহলে কি করছেন। 17 বছরের পিকচারে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে একদম পরিকল্পিত ধ্বংস করা হয়েছে। যা দুর্নীতি শ্বেতপত্রে কিন্তু তার একটা পিকচার ছিল, এবং এটা বিশাল অঙ্কের একটা টাকা, প্রায় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, মানি লন্ডার্ড হয়েছে। মানে ইকোনমিতে টাকাগুলো নাই দেখে কিন্তু ক্রাইসিস। সেকেন্ডলি, ইন্টারিম গভর্নমেন্ট এসে কিন্তু এগুলোকে রিফর্ম করার জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যেটার মধ্যে আপনি জানেন যে 5টা ব্যাংককে একসাথে নিয়ে আসার যে উদ্যোগ, সেটা ক্ষেত্রে যে পদ্ধতিগত যে জায়গাটা ছিল সেটা অ্যাকুরেটলি করা হয়নি। কারণ আপনি যখন বুঝতে পারছেন যে এই ব্যাংকগুলোকে গোয়িং কনসার্ন থ্রেটেনিং, মানে এটার 95% অ্যাসেট হচ্ছে আপনার এনপিএল এর মধ্যে চলে গেছে, তার যে ডিসবার্স করা হয়েছে, তাহলে সেই ধরনের জিনিসকে আমাকে কেন বাঁচিয়ে রাখতে হবে? আমি কেন আরেকজনের লায়াবিলিটিটাকে আমি অন করব? কারণ আমার ব্যবস্থায় এসে ইন্টারিম গভর্নমেন্ট তারপর কি করলো, একটা ব্যাংকের রেজলিউশন দিয়ে ওনারা চলে গেলেন। এই সরকার এসে কিন্তু তার মধ্যে আবার অ্যামেন্ডমেন্ট করে মানুষের মধ্যে সন্দেহ আর একটু বাড়িয়ে দিয়েছে 18 ক ধারায় একটা স্পেশাল মানে 7.5% একটা প্রভিশন রেখে। কিন্তু এই গভর্নমেন্টের কিন্তু কি করা উচিত ছিল, শুরুতে এসেই কিন্তু ইকোনমির একটা স্ট্রেস টেস্ট করা উচিত ছিল। আসলে অবস্থাটা কি, যেমন আপনি দেখেন যে এখন কিছু মানে অ্যাক্টিভিটিস তারা নিয়েছে, যেমন 24 তারিখ মানে সংসদে আলোচনা ছিল যে টোটাল 30টা ব্যাংকের এই এনপিএলগুলোকে ম্যানেজ করার জন্য যেগুলো টাকা দেশে বাইরে চলে গেছে, 9টা বিদেশি প্রতিষ্ঠানকে তারা অ্যাপয়েন্ট করার চিন্তা করেছে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আন্ডারে। ওই এগ্রিমেন্টের আন্ডারে কি হবে, আপনার নো উইন নো পে, মানে তারা যদি আমাকে টাকা এনে দিতে পারে তাহলে তাকে পে করা হবে, এই ধরনের একটা কন্ডিশনে তারা প্রক্রিয়া মাত্র নিয়েছে। বাট এই প্রক্রিয়াটা তো তাদের বহু আগে চিন্তা করা উচিত ছিল, কারণ তারা যদি দীর্ঘদিন ধরে সচেতন নাগরিক হিসেবে দেশে যে ঘটনাগুলো ঘটছে, এই কাজগুলো যদি আমরা ইনস্ট্যান্ট শুরু করতে না পেরে এখনো শুধু প্রত্যাশার মধ্যেই থাকি, কারণ আমার টাকাটা ইকোনমির বাইরে চলে গেছে, এই টাকাগুলো আনতে হবে, এই টাকাগুলো আনা কিন্তু এত সহজ না। এই টাকা ইকোনমিতে না আনা পর্যন্ত আপনি যে 61% এনপিএল যেটা বললেন, যে এখন শ্রীলঙ্কার মতো একটা দেউলিয়া দেশ, তাদের এনপিএল মাত্র 12% ছিল, ইন্ডিয়াতে সেটা 6%। এবং সারা পৃথিবীর পিকচার যদি দেখেন, আজকে মানে রেজা গেব্রিয়ার বক্তব্যের আগে কিন্তু আমরা 36% জানতাম বাংলাদেশের মানে এনপিএল এর পার্সেন্টেজ। 36%ই তো আপনার ম্যানেজ করার মতো না। সেক্ষেত্রে যদি 61 বলে, তাহলে তো বলা যায় ব্যাংকিং সেক্টর পুরোটাই হয়ে গেছে আপনার একটা দেউলিয়ার জায়গা। এটা খুবই সহজ। পাশাপাশি নট অনলি দ্যাট, এনবিএফআই যেটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তার মধ্যেও কিন্তু 5টাকে তারা ওই যে অর্থ মন্ত্রণালয় থেকে 2100 কোটি টাকা নিয়েছে। কেন? তাদেরকে ডিপোজিটরদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য। তার মানে এটাও কিন্তু ওই অবসানের পদ্ধতিতেই যাচ্ছে। তাহলে আপনি এনবিএফআই যদি বলেন, বিমা খাতের অবস্থা তো আমরা প্রতিনিয়ত দেখি, তাহলে ব্যাংকিং সেক্টর শুধু না, এনবিএফআই এবং বিমা সহ পুরো সার্বিক আর্থিক খাতের যে ক্ষত, এই সরকার কেন এত লায়াবিলিটি নিবে? কারণ এই সরকার তো এগুলো মানে কনসিকুয়েন্সিয়াল ইফেক্টটা তার উপর এসে পড়েছে, বাট এটার কষ্ট তো সে না। হ্যাঁ, এই সরকার এসে কিছু ভুল করেছে। ভুল করতে বলতে আমরা যদি বলি যে ইসলামী ব্যাংকের বোর্ডে যে একজনকে দিল চেয়ারম্যান, আবার সরিয়ে নিল, এই কাজটা যে করলো, এই কাজে বোঝা যায় তারা খুবই সুপরিকল্পিতভাবে কাজটা করেনি। কারণ আপনি যখন একটা ডিসিশন দিলেন, ডিসিশন দেওয়ার পরে পাবলিক যখন এটা নিয়ে সমালোচনা করলো, তখন আপনি যা চেঞ্জ করলেন, তাহলে দেওয়ার আগে আপনি অবশ্যই চিন্তা করা উচিত ছিল এই জায়গাটা আপনি কাকে দিচ্ছেন বা কি করছেন। এই সরকারের আর কি ভুল দেখেন আপনি? আমি এই সরকারের প্রথমত যেটা ভুল এটা দেখছি, পাশাপাশি আর্থিক খাতে যাদেরকে ধরেন অ্যাপয়েন্ট করা হয়েছে এ পর্যন্ত আমরা যাদেরকে দেখেছি, গভর্নর বলেন অথবা অন্য মানে আমরা ক্যাপিটাল মার্কেটেও যা কথা বলি, এখন এই ব্যক্তিত্বদেরকে দেশের ক্রাইসিস নিয়ে কিন্তু তাদেরকে বোঝানোর কিছু ছিল না। তাদের এসে কিন্তু অ্যাকশন প্ল্যান দেওয়া উচিত ছিল। এখনও যদি তারা বলে এটা করতে হবে, এটা কিন্তু জনগণ আর নিতে রাজি না। এমনি ইকোনমির যে কন্ডিশন, আমরা অ্যাকশন প্ল্যান দেখতে চাই। হ্যাঁ, কিছু যদি বলেন পজিটিভ কিছু আসছে, যে আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে বাংলা কিউআর কোডে যাচ্ছি, সেক্ষেত্রে বলছে আমরা হয়তো ক্যাশলেস সোসাইটির দিকে গেলে ট্র্যাকিং ভালো হবে, আমার অনেক ধরনের প্রবলেম থেকে সলভ হবে, অনেক কিছু নিয়ে কথা হচ্ছে। বাট আমাদের দেশের সাইবার সিকিউরিটি বা অন্যান্য জায়গায় কতটুকু এটা ব্যবস্থাপনার ক্ষেত্রে, যে দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা চলে যায়, সেই ক্ষেত্রে এটা কতটুকু আমার জন্য কতটা স্টাডি করা হয়েছে, সেটা আউটপুট হয়তো আমরা কিছুদিন পর দেখবো। তো সেই জন্য আমি সার্বিকভাবে বলতে চাই যে সরকারের 4 মাস বয়সে যত ধরনের বার্ডেনটা সরকারের এসছে, সেটা জাতির সামনে ক্লিয়ারলি তাদের বলা উচিত ছিল আমরা ইকোনমিটাকে কোন অবস্থায় পেয়েছি। এবং আপনি শুধুমাত্র 5টা-6টা ব্যাংকের কথা বলেন, আমার জানা মতে তো প্রায় 40-50টা ব্যাংকের অবস্থাই খারাপ, হাতে গোনা কয়েকটা ছাড়া। আপনার বাংলাদেশ ব্যাংক থেকে একটা সাস্টেনেবিলিটি রিপোর্ট বের হয়, এই রিপোর্টে 10টা ব্যাংকে সাস্টেনেবল বলেছে যে তাদের ফাইন্যান্সিং লং টার্ম বা অন্যান্য জায়গাতে ক্রেডিট রেটিং এর হিসাবে সাস্টেনেবল। এর মধ্যে যে খুবই যে ভালো কিছু ক্যাটাগরির মধ্যে 8টা-10টার বাইরে তো আর আমরা বলতেই পারছি না। তাহলে আপনি যদি এসে পুরো যদি জাতির সামনে একটা প্রপার ডিসক্লোজার দিতেন, তার মানে আপনি যেহেতু আগে থেকে জানছেন যে আপনার পাবলিক ভার্ডিক্ট বলেন বা আপনি ক্ষমতায় আসছেন, আপনার কিন্তু খুবই স্বল্প সময়ের মধ্যে আপনাকে একটা বড় ধরনের ডিসক্লোজার দেওয়া উচিত ছিল যে আমার ব্যাংকের এই স্ট্যাটাস, ক্যাপিটাল মার্কেটের এই স্ট্যাটাস, ইকোনমির এই স্ট্যাটাস, এইখান থেকে আমরা
আমরা কাজ করবো, তখন পাবলিকে আপনি সাপোর্ট পেতেন। আরেকজনের লায়াবিলিটি আপনি ক্যারি করছেন, সেটার জন্য আপনি গালি খাচ্ছেন, বাট আপনি নিজে বলতে পারেন না যে আসলে পুরো বিষয়টা কি। তার মানে থরো স্টাডি হয় নাই। পুরোটা যদি একটা থরো স্টাডি হতো, তখন হয়তো আপনার সামনে আমার সামনে উপস্থাপিত হতো যে আসলে কি দিয়ে আমি শুরু করছি, তারপর তাদের ভুলগুলোকে আমরা আরো সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারতাম। আচ্ছা, ডক্টর এম আবু ইউসুফ, আপনি যদি এই বিষয়টা নিয়ে যুক্ত করতে চান যে ব্যাংকিং সেক্টরের আসল মানে চিত্রটা কি, যদি একটু সহজ ভাষায় বলেন, আমাদের দর্শকরা একটু বুঝতে তাদের সুবিধা হবে। খেলাপি ঋণ যদি 61% আসলেই হয়, যেই বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, এই যে অর্ধশতাধিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি ব্যাংক কিংবা সরকারি ব্যাংক, মানুষের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা কতজন রাখে, এবং এই দেশের আসলে প্রকৃত চিত্র মানে ব্যাংকিং খাতটা যদি আপনি একটু সামনে নিয়ে আসেন। জি, ধন্যবাদ। আমার মনে হয় অধ্যাপক আলামিন, উনি যেহেতু ব্যাংকিং নিয়ে কাজ করেন, তো উনি অনেকটা আলোকপাত করেছেন। বাট আমি ওভারঅল ম্যাক্রো একটু পিকচারটা বলে তারপরে আপনার ব্যাংকিংয়ের দিকে আসতে চাই। দুজনই বলেছেন, আমরা রাজু ভাই হিসেবে বলি, রাজু ভাই এবং আলামিন ভাই, ওনারা আসলে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা নিয়ে আসা। এটি হচ্ছে সবচেয়ে বড় জায়গা। এবং আপনারা দেখবেন যে বাজেট যে উপস্থাপিত হয়েছে, সেখানেও কিন্তু প্রথম যে প্রায়োরিটিটা, সেই প্রায়োরিটিটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির দিকেই কিন্তু জোর দেওয়া হয়েছে। আমি সেখানে আসার আগে একটু বলতে চাই, যেহেতু অর্থনীতির এখন আকার আমাদের বাড়ছে, এই প্রথমবারের মতো আমরা $500 বিলিয়ন আমরা ক্রস করেছি। আমাদের পার ক্যাপিটা ইনকাম আপনার এখানে $3000 উপরে গেছে। এখন অনেক সময়ই আমি একটু বলার চেষ্টা করি যে ম্যাক্রো এবং মাইক্রো মিসম্যাচ আমরা দেখতে পাই। কারণ ম্যাক্রো লেভেলে যখন আমরা দেখি যে $500 বিলিয়ন, ইট সাউন্ডস গুড, কিন্তু যখন আমরা মাইক্রো লেভেলে বলি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ইনফ্লেশনের কথা যখন বলেন, আপনি পোভার্টির কথা যখন বলি, আমরা ওভার দ্য ইয়ার্স দেখছি পোভার্টি কমছে। আবার কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকেরই এস্টিমেশন দেখেছি যে সেখানে হাউস হোল্ড ইনকাম আর এক্সপেন্ডিচার সার্ভে যেটা এস্টিমেট করেছে 18.7%, সেখানে থেকে এখন 21% এটি বেড়েছে। তো একদিকে অর্থনীতির আকার বাড়ছে, অন্যদিকে কিন্তু পোভার্টি বাড়ছে। আবার ওভার দ্য ইয়ার্স আমরা যদি ট্রেন্ড দেখি, পোভার্টি কমলেও ইনইকুয়ালিটি কিন্তু বাড়ছে। আপনি দেখবেন যে একদম টপ 5% যারা আছে, তাদের হাতে যে পরিমাণ ইনকাম, তাদের হাতে যে পরিমাণ সম্পদ, তো সেটি দেখা যাচ্ছে বাড়ছে। আবার বটম 5% যারা আছে, তাদের যে শেয়ারটা সেটা কিন্তু কমছে। তাহলে এই যে ম্যাক্রো এবং মাইক্রোর যে মিসম্যাচটা, আপনি যদি সেটা এডুকেশনে দেখেন, আপনি হেলথে দেখেন, যে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটি আছে, সেটি অ্যারাউন্ড 70%-এর মতো। অর্থাৎ যারা সাধারণ মানুষ, তাদের জন্য আসলে খুবই কঠিন একটা বিষয়, পার্টিকুলারলি অনেক দিন থেকে ইনফ্লেশনের একটা প্রেশার, যে এখানে আমরা যদিও কাগজে কলমে বলি 9%, কিন্তু হয়তো আমরা যদি কিছু আরও গভীরে যাই, সেটি হয়তো আর একটু বেশি হবে। কারণ যেহেতু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে, সেখানে ফুড আইটেম, নন ফুড আইটেম, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তো সাধারণ মানুষের কথা যদি আমরা চিন্তা করি, সেই জায়গা থেকে ম্যাক্রো ইকোনমিক যে স্ট্যাবিলিটিটা দেখেন, বাংলাদেশ এবং ভিয়েতনাম একসময় কিন্তু আমরা কাছাকাছি দেশ মতোই ছিলাম। আমরা স্বাধীনতার এত বছর পরেও আমরা অ্যারাউন্ড $50 বিলিয়ন মতো এক্সপোর্ট করছি, যেখানে ভিয়েতনাম অ্যারাউন্ড $500 বিলিয়ন তারা এক্সপোর্ট করছে। তাহলে আমরা যে এই যে এক্সপোর্ট, যে এটার যে বৈচিত্র্যটা, সেটি কিন্তু আমরা করতে পারিনি। সেটার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বলেন, সেটার ইন্টারমিডিয়েট গুডস ডাইভার্সিফিকেশন বলেন, মার্কেট ডাইভার্সিফিকেশন বলেন, অনেকটা 85% আমাদের এক্সপোর্ট আর্নিং আসছে কিন্তু সেই একটা প্রোডাক্ট থেকে। তাহলে এই যে আমরা যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আনতে হয়, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো জোর দিতে হবে, যে কিভাবে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে পারি। দেখেন, আমরা এত কিছু বলছি, কিন্তু আমাদের এফডিআই যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু একটা স্থবির অবস্থার মধ্যেই আছে। এখন এটি তো অটোমেটিক আসবে না। তাহলে আপনি বাংলাদেশ যাতে একটা সিকিউর ডেস্টিনেশন, আপনি যে কনফিডেন্সের কথা বলছেন, সেখানে বিনিয়োগকারীদের একটা কনফিডেন্সের বিষয় আছে। ব্যাংকিং সেক্টরের কথা বলছেন, সেখানে একজন যিনি ডিপোজিটার, তার একটা কনফিডেন্সের ভিতরে আছে। সাধারণ মানুষ, আপনি দেখবেন অনেকগুলো ব্যাংকের কথা আলামিন ভাই বলেছেন, যে তারা তাদের নিজের টাকা জমা আছে, কিন্তু সেই টাকা পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা, মাসের পর মাস, বছরের পর বছর কিছু কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে তারা ঘুরছে।
এই যদি হয় চিত্র, তাহলে এই যে ডিপোজিটারদের যে কনফিডেন্সের জায়গাটা, সেটা যদি ফিরিয়ে না আনা যায়, কেন 60%, যদিও বলা হচ্ছে এনপিএল 60%, কারণ দেখেন যখন নন পারফর্মিং লোনটা করা হয় তখন গভর্নমেন্টই এক ধরনের কখনো 2% দিয়ে মানে তাকে বলা হচ্ছে যে না আপনি আর ক্লাসিফাইড হবেন না, আপনি রেগুলারাইজ করে ফেলেন, কখনো 1% দিয়ে অনেক ধরনের সুযোগ কিন্তু সেখানে দেয়া হয়। আসলে আমরা যেটাকে বলছি 6 লাখ কোটি টাকা নন পারফর্মিং লোন, কিন্তু এর ভিতরে এর বাইরেও কিন্তু দেখবেন একটা অংশ আছে যেটা স্টে অর্ডার থাকে, স্টে অর্ডার দিয়ে সেটাকে কিন্তু আপনি নন পারফর্মিং লোন বলছি না, আবার দেখা যাচ্ছে তাকে হয়তো একটা সুযোগ দিয়ে সে এখন আর ক্লাসিফাইড না। তো এরকম করতে গেলে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা কিন্তু আরো বেশি হবে। তো এই যে অন্তত এইটুকু আমরা বুঝতে পারছি যে নন পারফর্মিং লোন, আগে তো আমরা স্ট্যাটিস্টিক্সই পেতাম না যে আসলে সঠিক সংখ্যাটা কত, সেই জায়গাটা তো অন্তত বেরিয়ে আসছে, এই যে চিত্রটা বেরিয়ে আসছে। তো সেই জায়গাটা ব্যাংকিং খাতে শৃঙ্খলা যদি আমরা না আনতে পারি, ডিপোজিটারদের যে আপনার যে কনফিডেন্সটা সেটা আনার জন্য একটা বড় জায়গা হচ্ছে ব্যাংকিং খাতের যে পরিচালনা পর্ষদ, সেখানে কিন্তু আসলে যারা আসলে যোগ্য মানুষ, যারা এই বিষয়ে দক্ষ মানুষ, কি দেখবেন আমাদের বাজেট বক্তৃতাতেও কিন্তু বলা হয়েছে যে 10 নম্বরের পয়েন্টে আপনি বলা হয়েছে মেধা, যোগ্যতা ভিত্তিক, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, এবং আমরা যদি সমাজ গড়ে তুলতে চাই তাহলে এই কথাগুলো কিন্তু আমরা লেখা থাকে যে আমি একদম যে ওই রিলেটেড লোকজনই আসলে পরিচালনা পর্ষদের। এখন সেটা যাতে বাস্তবায়ন হয় সেই জায়গাটা আনতে হলে গভর্নেন্সটা ঠিক করতে হবে। আসলে গভর্নেন্সটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এই জায়গাগুলো একটা জায়গায় আমাদেরকে আসতে হবে যে ব্যাংকের টাকা নিয়ে কেউ যদি অন্যায় করে থাকে সে আসলে পার পাবে না, এই একটা বার্তা কিন্তু আসলে সরকারকে দিতে হবে যে আপনি ব্যাংকের টাকা বা জনগণের টাকা, আসলে জনগণের টাকা নিয়ে আপনি যারা সৎ ব্যবসায়ী, যারা ভালো ব্যবসায়ী, তারা তো আমরা বলি না ব্যাড মানি ড্রাইভস হয় গুড মানি আউট অফ সার্কুলেশন, এখন তারা কিন্তু আসলে বিপদে পড়ছে। যারা এই যে আপনি দেখবেন আমাদের প্রাইভেট ব্যক্তি খাতের বিনিয়োগ, সেটি কিন্তু অনেক এইবারে দেখবেন অনেক প্রায় দীর্ঘ সময়ের পরে একটা নিম্ন পর্যায়ের মধ্যে আছে, অর্থাৎ ব্যক্তি খাতের কনফিডেন্সটাও তো ইম্পর্টেন্ট, সে যে তার বিনিয়োগ করবে। আমরা জানি এতদিন ধরে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, এখন একটা যেহেতু আচ্ছা এই বিষয়টা নিয়ে আসছি, ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে সেটা গেল একটা নন পারফর্মিং লোনের কথা বলছিলেন, এখন যদি মোট বৈদেশিক ঋণের বিষয়টা যদি আসেন, সেখানেও দেখা যাচ্ছে যে 78.22 বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় 40% এবং ঋণ পরিশোধেই চলে যায় রাজস্বের 20%। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে বাণিজ্যিক ও চড়া সুদের বৈদেশিক ঋণের উপর নির্ভরতা বাড়ানো বাংলাদেশের জন্য কি আত্মঘাতী আপনার কাছে মনে হয়, বা এইটাও বা আমাদের জন্য কতটা টেনশনের, মানে টেনশন কত দিক থেকে আসবে এই দেশের মানুষের? ধন্যবাদ। আসলে টেনশন অনেক দিক থেকেই, তবে এইটাকে আমি একটু করি যেটা ইউসুফ বলছিল। দেখুন, আমরা এই দেশটা কিন্তু ভিআইপিদের সেবা দিতেই শেষ করে ফেললাম। ভিআইপিদের সেবা দেওয়া, সেটা বিদ্যুতের ব্যাপারেও দেখবেন ভিআইপিদের লোডশেডিং নাই, একই ডিমান্ড নোটে অন্যদের গরিব মানুষের উপরে লোডশেডিং আছে, ভিআইপিরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায়। এবার আসেন, আমি কিছু ব্যাংকে যাই মাঝে মাঝে আমার প্রয়োজনে ছাত্রদের ইন্টার্নশিপ দেখতে, একটা ব্যাংকে গিয়ে দেখলাম যে ভিআইপিদের সেবা দেওয়ার জন্য সে রাজকীয় ব্যাপার স্যাপার। তো এটা আমার তো ভয়াবহ রকম লাগলো যে একটা ফাইভ স্টার হোটেল এটা মনে হবে। তো যাই হোক, আমার এক ছাত্রের কারণে আমি আর একটু বেশি সেবা পেলাম। তো আমার মনের মধ্যে খটকা লাগলো যে এই যে টাকা, যেটা ইউসুফ বলছিল, এগুলো তো সব কাস্টমারের টাকা, এই যে ভিআইপিদের সেবা দিচ্ছে। তো আমি একটু আমার আরো ব্যাংকের বন্ধুদের জিজ্ঞেস করলাম যে দুর্দান্ত ব্যাপার স্যাপার, তার মানে ব্যাংক তো দারুণ ভালো করছে। পরে আমি খোঁজ খবর নিয়ে জেনেছি ওটা হলো একজন ব্যাংকের ডিফল্টার টাকা দিতে পারে নাই, তার বাড়িটা নিয়ে ওই ব্যাংক ওই রাজকীয় কাণ্ডকীর্তি করছে। তার মানেটা কি? মানুষেরকে দেখানো হচ্ছে যে ব্যাংক খুব ভালো আছে। রিসেন্টলি দেখবেন ব্যাংকের এমডিদের বেতন নিয়ে খুব চড়াচড়ি হচ্ছে, 30 লাখ কার 50 লাখ। দেখুন, কে কত বেতন পেল সেটা বড় ব্যাপার না, এই বিষয়গুলো, এই যে আড়ম্বরগুলো, বাগাড়ম্বরগুলো সামনে কখন আসে, তলা শূন্য কিন্তু বাগাড়ম্বর চলছে, সেইটাই আসলে চতুর অর্থনীতির এই চতুর লোকেদের দ্বারা হয়েছে। এবং সেই জায়গাটা কিভাবে আমরা বের হব সেটা খুবই কঠিন। একটা ছোট ঘটনা বলে আমি ওই জায়গায় যাচ্ছি। এবার ঈদের সময় আমরা জানি যে এনপিএসবি, যেটা ন্যাশনাল পেমেন্ট সুইচ, যে বাংলাদেশের যেটা,
এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকে টাকা তুলে যায়। যারা এটা তুলেছেন তারা নিশ্চিত জানেন যে এবার ঈদের সময় যেটা 10,000 তোলা যেত সেটা 2,000 করে দিয়েছে লিমিট, কিন্তু প্রতি 2,000 তুললেই কিন্তু 15 টাকা করে আপনার কেটে নিচ্ছে। তার মানে 10,000 তুললে আপনাকে অতিরিক্ত আরও 60 টাকা নিচ্ছে। অর্থাৎ যে যেভাবে পারছে যেখান থেকে মানুষের টাকা শোষণ করে নিচ্ছে, এগুলোর খোঁজ খবর আসলে বাংলাদেশ ব্যাংক রাখে কিনা আমার জানা নেই। যেমন এইটা এরকম একটা জিনিস, একটা পেমেন্টের ভিতর দিয়ে, মানে ঈদের সময় তো আপনাকে টাকাটা তুলতেই হবে। একটা গরু কিনেছেন 60,000 টাকা আপনাকে তুলতেই হবে, সেটা হয়তো আপনি 10 বারে তুলতেন বা 6 বারে, সেটা আপনার এখন 20 বারে তুলতে হবে এবং প্রত্যেকবার আপনাকে 15 টাকা দিতে হবে। এরকম উঠতে বসতে কিন্তু হচ্ছে। এই যে জায়গাগুলো, অর্থাৎ মানুষের টাকা নিয়ে শুধু ছিনিমিনি খেলা না, যারা চোর সেই 61%-এর জন্য ভিআইপি লাউঞ্জ করা হয়েছে। আর গরিব মানুষ যাদের অল্প অল্প টাকা, যাদের থেকে আপনি 10 টাকা 5 টাকা করে রেগুলার কেটে নিচ্ছেন, তাদের সেবার দিকে কিন্তু খেয়াল নাই বা নাই। এখন এইভাবে আমরা আসলে ভিআইপিদের কতদিন সেবা দিয়ে টিকাতে পারবো দেশটা, অর্থনীতিটা, সেটা আমার একটা সন্দেহের জায়গা। আর আসেন লোনের কথা। বাংলাদেশের একটা শিশু যখন জন্মায় তখনই তো তার মনে হয় লাখখানেক টাকা লোন, অর্থাৎ সেই নিষ্পাপ শিশুটা। আমি 80,000-এর ডাটা জানতাম, ইউসুফ আপনি বলতে পারবেন কত এখন? এরকমই। তো এই যে কোটি কোটি মানুষকে লোন করানোর জন্য আমরা যে সিগনেচারগুলি করি, এটাও তো একটা অবৈধ কাজ। অর্থাৎ একটা শিশু জানেও না যে তার লোন আছে, আমরা করে যাচ্ছি। এখন একটা সরকার 5 বছরের জন্য থাকে, সে মনে করে এই লোন শোধ হবে হয়তো 20 বছর, 30 বছর, 50 বছরে। প্রত্যেকটা গভর্নমেন্টের সময় আপনারা দেখবেন এরকম লোন বাড়ছে। এইটার একটা কার্ভ আছে, এটা খুবই আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ। এই কার্ভটা নিয়েও তো আলোচনা হয় না, এবং এটাও তো সংসদে এখন আসা উচিত যে আমরা গত 20 বছর 25 বছরে ওই মাথাপিছু ঋণটা কিভাবে বেড়েছে। আপনি যে প্রশ্নটা করছেন, ঋণ সবসময় রিস্কি, ঋণ সবসময় দাসত্ব, এটা যে কোনো ধরনের ঋণ। তারপরেও মানুষ কিছু জায়গায় ঋণ করে। যেমন আমাদের দেশে এখন মানুষ ঋণ করে কেন জানেন? কারণ ঋণ করে ইনফ্লেশনের সাথে এক ধরনের চতুরতা করেও নাকি লাভ করা যায়, এটা আমি শুনেছি। অর্থাৎ লোন করে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, লোন করে এটা করা যায়। অর্থাৎ ঋণেরও এখন অনেক ধরনের মানে কায়দা কানুন বেরিয়েছে। আর বৈদেশিক ঋণ নেওয়া, কমার্শিয়াল লোন নেওয়া, যেটা রেজা কিবরিয়া কিন্তু স্পষ্ট বলেছেন, তিনি অর্থনীতির মানুষ, তার বাবার রেফারেন্স দিয়েও বলেছেন যে আমার বাবা বলতেন, যেটা ইউসুফ বলছিল যে আমার বাবা বলতেন যে লোকটা রাস্তায় কোদাল নিয়ে দাঁড়িয়ে থাকে, সে 140 টাকা যদি মজুরি পায়, এটা দিয়ে সে যদি 7 কেজি চাল কিনতে পারে 20 টাকা দামের, সেই অর্থনীতিটা তো বুঝতে হবে। এবং এই চালের দাম যদি 20 টাকা না হয়ে এটা যদি 100 টাকা হয়ে যায়, তখন তার চাল বেতন টাকাটা থাকলেও সেটা দিয়ে কিছু তার জীবন চলছে না। কাজে ওই অর্থনীতি বাদ দিয়ে আমরা অর্থনীতি না, শুধু রাজনীতিকেও কিন্তু ভয়াবহ একটা রিস্কের জায়গায় নিয়ে যাচ্ছি। কারণ গরিব মানুষের সংখ্যা যত বাড়বে, এক সময় তার উত্তর আসবে। কারণ গত সময়তে আমরা যে রেভলিউশন দেখেছি, তার মূল কারণের ভেতরে যদি বলি ডিপ্রাইভেশন, মানুষ একসময় রেসপন্ড করবেই। কাজেই এইটার মূল বিষয়টা হলো যেটা ইউসুফ বললেন, স্যারও বললেন, যে আসলে যার যে কাজ তাকে দিয়ে সেটা করাতে হবে। রাজনীতিবিদদের দিয়ে যদি অর্থনীতি চালানোর চেষ্টা করা হয়, আর অর্থনীতিবিদদের দিয়ে যদি রাজনীতি করানোর চেষ্টা করা হয়, আর ব্যবসায়ীদের দিয়ে যদি দুইটাই করানোর চেষ্টা করা হয়, তাহলে সেটা শুধুমাত্র লুণ্ঠনমূলক একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে, মানুষ ভালো থাকবে। অনেক ধন্যবাদ প্রফেসর আলাবিন। আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু দৃষ্টি দেন, যে এই যে এনপিএল এর কথা বলছিলেন যে 61% যদি হয়, আবার 78 বিলিয়ন যদি ডলার আপনার বৈদেশিক ঋণ এর ফাঁদে এই বাংলাদেশ পড়ে, একজন নিষ্পাপ শিশু যার আজকে জন্ম, সেও এতগুলো টাকার লোন নিয়ে সে এই পৃথিবীর আলো দেখছে, যদি তাই হয় ব্যাপারটা, তাহলে এই বাংলাদেশে কি আপনি মানে শ্রীলঙ্কায় যে অবস্থাটা আমরা দেখলাম, আপনার মনে হয় যে এরকম কোনো সিচুয়েশন বাংলাদেশে ঘটতে পারে? দেখুন, আসলে আমাদের কিন্তু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিলেন, ওনারা প্রায় 45,000 কোটি টাকার উন্নয়ন প্রজেক্টে কাট করেছিল। এখন সত্যিকার অর্থে আমাদের যে এবারে বাজেটের চ্যালেঞ্জগুলো, এর মধ্যে যেটা আমার অপারেটিং এক্সপেন্ডিচার এবং যেগুলো আমার ডেট সার্ভিসিং, এগুলো তো কনস্ট্যান্ট থাকবেই, কারণ এগুলো আমাদের কমিটেড, এগুলো করতেই হবে। তাহলে আলটিমেটলি আমার রেভিনিউ কালেকশনটা যদি কমে আসে, বা যেটা কাঙ্ক্ষিত মাত্রায় তো সবসময় হয় না, আমরা যদি ধরে নিই ওখানে 1 থেকে 1.5 লাখ কোটি টাকার শর্টফল হয়, আরও আপনার 2,43,000 কোটি টাকার ঘাটতি আছে, তাহলে এই পুরো বিষয়টাই কিন্তু আসলে ইন্টারনাল বরোয়িংয়ের উপর যাবে। তাহলে আলটিমেটলি বার্ডেন কিন্তু আরও বাড়বে। তাহলে আমাদের
ওই যে প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে যে কোন প্রজেক্টগুলোকে আসলে আমাকে এখনই ফুল স্টপ দিতে হবে, মানে যতটুকু কস্ট ইনকার করেছে। কারণ আমি বেশ কিছু ইন্ট্রিম টাইমে বেশ কিছু আমি অ্যাসেসমেন্ট করেছিলাম, ধরেন 300-400 কোটি টাকার ডিসবার্স করা হয়ে গেছে 200 কোটি টাকা, বাট কোনো প্রজেক্ট শুরুই হয় না, টাকা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে এইটা তো আর আসলে বাকি 200 কোটি টাকার জন্য তো আপনি আর এই প্রজেক্টকে রান করতে পারবেন না, এখানে স্টপ করতে হবে। তাহলে আপনার গভর্নমেন্টকে এখন দেখতে হবে চলমান যে জিনিসগুলো আছে নেসেসিটি অনুযায়ী কতটুকু আমাকে রাখতে হবে, তার ভিত্তিতে পরবর্তী ডেভেলপমেন্ট প্ল্যানের আগে এক্সিস্টিংগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব। কিন্তু আমি যদি ওই জায়গাটাতে মানে হিট না করে, যেটা আমার কনস্ট্যান্ট লাগবেই, আমরা যদি আরো অ্যাম্বিশাস কিছুতে যাই তাহলে কিন্তু বার্ডেন গ্র্যাজুয়ালি বাড়তেই থাকবে, যেহেতু আমার ভেতরের টাকাগুলো দেশের নাই এবং ভেতরের আভ্যন্তরীণ বিনিয়োগের কথা যেটা ইউসুফ ভাই বললেন যে আমাদের অনেকটাই যে কোনো সময়ের চেয়ে কম যে আমার ভেতরের, এই কারণে কিন্তু ব্যাংকে প্রচুর অলস অর্থ আছে, ব্যাংকের অলস অর্থ আছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন ব্যাংকগুলো যে এবার প্রফিট করেছে, গতবার যে ব্যাংকটা 800 কোটি টাকা প্রফিট করেছিল, এবার এই ব্যাংকটা 2100 কোটি টাকা প্রফিট করেছে। তার বড় একটা অংশ কিন্তু সরকারি ট্রেজারি বিল বন্ড ট্রেডিং এর মাধ্যমে, ফরেন কারেন্সি ট্রেডিং এর মাধ্যমে। তাহলে নর্মাল অপারেটিং ব্যবসাতে না যে তারা আনইউজুয়াল আইডেল মানিটা পড়ে থাকা থেকে একটা রিটার্ন পাচ্ছে। তাহলে এইটাতে কি হয়, যখন আবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসগুলো শুরু হবে তখন কিন্তু গভর্নমেন্টের কস্ট অফ মানে ইয়াটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি কিন্তু ইনফ্লেশনের যেটা আমরা বাজেটে প্রপোজ করছি 7.5, বাট রিয়েলি কিন্তু আমরা 10 এর কাছাকাছি। এবং আমরা 5 ইয়ার প্ল্যানে দেখিয়েছি যে আমরা 5 এ চলে যাব গ্র্যাজুয়ালি 2031 পর্যন্ত এবারে বাজেটের যে প্রজেকশন। হ্যাঁ, আমরা কিন্তু মানে 3টা ভাবে বাজেটকে দেখিয়েছি যে 5 বছর আমরা কোথায় যাব, মানে ফুল 5 ইয়ার প্ল্যান দেওয়া আছে। তাহলে আমরা শুধুমাত্র প্ল্যানের মধ্যে যদি থাকি, এক্সিকিউশনে যদি ভিজিবল কিছু না দেখি, তখন কিন্তু আমরা মানে 3টা মাস চলে গেলে আমরা বুঝবো যে আসলে এক কোয়ার্টারে আমরা কতটুকু কি করলাম। তাহলে আমরা সবকিছু মিলে যদি বলি যে আমার যেই জায়গাগুলোতে গভর্নমেন্টের যেই প্রশ্নটা আপনি রাখলেন যে এই যে বার্ডেনটা, যেটা বার্ডেনটাকে আসলে ট্রু অ্যাসেসমেন্ট দরকার, কারণ প্রপার তথ্যটাও আসলে সবার কাছে আছে কিনা এটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে। যে এই তথ্যগুলো আমরা অনেক ক্ষেত্রে বলছি, এইটাকে প্রপারলি অ্যাসেস করে এটা কারা জাজ করে কতটুকু আমার এখানে রাখতে হবে, কতটুকু আমাকে কন্টিনিউ করতে হবে, এটাকে অ্যাসেস করতে হবে। এবং আমরা যে জায়গাটায় দেখছি যে সবসময় ঋণের ক্ষেত্রে আমরা যেহেতু কারেন্সির ভ্যালু আমার কমে যাচ্ছে, আমার টাকার মূল্য কমে যাচ্ছে বার্গেনের কারণে বা যে কোনো কারণে হোক, তাহলে কিন্তু আমাকে কিন্তু যত দিন যাবে আমাকে কিন্তু বেশি বার্ডেন আরও বাড়বে। তো সব মিলে আমি মনে করি যে প্রজেক্টগুলো যেগুলো অনগোয়িং, এবং যদিও গভর্নমেন্ট বেশ কিছু কাট করেছে, কাট করা বলতে গভর্নমেন্টের মানে নিজস্ব যে ব্যয়গুলো ছিল বা অন্যান্য যে জায়গাগুলোতে তারা বাইরে যাওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা, মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু অনেক ধরনের মানে ইনিশিয়েটিভ, ওনার চলাফেরা, ওনার খাওয়া দাওয়া, ওনার প্রোটোকল না নেওয়া, বহু কিছু কিন্তু উনি বলে অন্যদেরকেও বলার চেষ্টা করছে যে আপনারা এগুলোতে, যেহেতু আমার ইকোনমির অবস্থা ভালো না, প্রতিটা জায়গায় একটা কন্ট্রোল ওয়েতে আমি এক্সপেন্ডিচারকে কমাতে পারি কিনা। তাহলে এই এক্সপেন্ডিচারগুলো কমানো এবং আমার যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে মানে একদিকে হচ্ছে এক্সপেন্ডিচারকে কমানো এবং রেভিনিউ কালেকশন, দুইটাকে যদি আমি ঠিক রাখতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি যে লোনের উপরই বার্ডেনটা পড়বে। কারণ আমার তো ফিক্সড কমিটমেন্ট কস্টগুলোকে করতে হবে, অপারেটিং এক্সপেন্ডিচার আপনাকে দিতে হবে, আবার নতুন করে যে পে স্কেল দেওয়ার জন্য যে 50% 3টা ধাপে আপনি করবেন, এখানে কিন্তু বড় একটা টাকা আপনাকে দিতে হবে, মানে যেগুলো অপারেটিং এক্সপেন্ডিচার। এটা কিন্তু আপনার রেভিনিউ কালেকশন না হলেই যে আবার ঋণের উপর যে ইম্প্যাক্টটা পড়বে, কারণ এটা তো আপনার কমিটেড ফিক্সড কস্ট লাগবেই। আচ্ছা, তো সেই জন্য আমি মনে করছি এটা পুরোটার ইকোসিস্টেমকে একসাথে নিয়ে এফিশিয়েন্টলি রান করাতে হবে, আদারওয়াইজ ইম্প্যাক্টটা থেকেই যাবে। প্রফেসর ইউসুফ, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন যে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশের একটা সংকটময় একটা অবস্থা, কোনো নির্বাচিত সরকার ছিল না, একটা দমবন্ধ অবস্থা থেকে একটা পরিষ্কার জায়গায় যাবে, বিনিয়োগ আসবে। এখন বিনিয়োগ যখন আসবে, আমরা এই সময় অ্যাসেসমেন্টটা যদি একটু বলেন যে কী পরিমাণ ফ্যাক্টরি এখন পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কী পরিমাণ কর্মসংস্থান বাংলাদেশে লে অফ হয়ে গেছে, কত পরিমাণ লেবার এবং বেকারত্ব কোন পর্যায়ে গেছে। একই সাথে আপনি যদি একটু যুক্ত করেন যে যখন আমরা বলছি যে বিনিয়োগ এই যে আসার কথা আমরা শুনছি এবং প্ল্যানের কথা আমরা শুনছি, সেই সাথে আবার এই কথাও শুনছি যে পরিস্থিতি যা তাতে আগামী 2টা বছর কঠিন যাবে, তাহলে বিনিয়োগটা কিভাবে আসবে? জি, আসলে যেহেতু একটা নতুনভাবে যাত্রা, একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে, আপনি দেখবেন প্রথম যে জায়গাটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এখন স্বল্পমেয়াদী আপনার স্ট্যাবিলিটি আনতে কিন্তু একটা সময়ের কিন্তু প্রয়োজন। আপনি দেখবেন কিছু ইনিশিয়েটিভ এবার বাজেটের মধ্যে দেওয়া হয়েছে, যে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক একটা 60,000 কোটি টাকার একটা তহবিল গঠন করেছে, যেগুলো আসলে যদিও বলা হচ্ছে বন্ধ ব্যাংক, এগুলো চালু করা, আসলে যারা এক ধরনের একটা অ্যাসেসমেন্ট করার কথা বলা হয়েছে, যে বিভিন্ন মহল থেকেই বলা হয়েছে শুধু বন্ধ না, কিন্তু যাদেরকে চালু করার সম্ভাবনা আছে তার সেই
ক্যাপাসিটি আছে তাকে হয়তো একটা ওয়ার্কিং ক্যাপিটাল দিলে সে হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে। এই ধরনের অ্যাসেসমেন্ট করে যদি এই যে প্রথম পর্যায়ে যে 20,000 কোটি টাকার যে তহবিল বলা হয়েছে যে যেগুলো বন্ধ প্লাস হচ্ছে যাদের ক্যাপাসিটি আছে, ওইরকম একটা অ্যাসেসমেন্ট করে যদি নিয়ে আসা যায় তাহলে সেটি একটা ভালো, যে অন্তত কর্মসংস্থান যেগুলো হয়তো বন্ধ হয়েছে কিন্তু একটু সাপোর্ট দিলে, একটু পলিসি সাপোর্ট দিলে তারা আবার ব্যবসায় ফেরত আসতে পারবে। সেটা কিন্তু আপনি দেখবেন যে বাজেটের মধ্যে দেয়া হয়েছে, সেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এখন মুশকিল হচ্ছে অনেক সময় তো অনেক কিছু আমরা বলি কিন্তু বাস্তবায়নটা আমরা দেখতে চাই যে আসলে সত্যিকার অর্থে এই যে যে সরকার যে তহবিল করে এটা কিন্তু বাজেট থেকে 36,000 কোটি টাকা এবার বাজেটের মধ্যে রাখা হয়েছে ব্যাংকিং খাতগুলোর জন্য, এই এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এখন আগে যেমন মনে করেন স্টিমুলাস প্যাকেজ যখন দেওয়া হয়েছে করোনার সময়, আসলে এটার কি কোনো প্রপার অ্যাসেসমেন্ট হয়েছে? যে আগের এই অ্যাসেসমেন্টটা তো হওয়া দরকার ছিল, যেই প্যাকেজগুলো দেওয়া হয়েছিল তখন এই প্যাকেজগুলো আসলে কতটুকু কাজে লেগেছে, কতগুলো প্রতিষ্ঠান সেখান থেকে ফেরত আসতে পেরেছে, তারা কতটুকু কর্মসংস্থানে নাকি কাউকে খুশি করা হয়েছে। তো এই ধরনের অ্যাসেসমেন্টগুলো আমি মনে করি যে নতুন কোনো ইনিশিয়েটিভ নেওয়ার আগে সেটা যেমন আগের লেসন প্লাস হচ্ছে আমরা এমনভাবে যাচাই বাছাই করে দিতে চাই যাতে তারা আসলেই অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারে, আসলেই ভালো ব্যবসায়ী কিন্তু পরিস্থিতির কারণে সে হয়তো ব্যবসা করতে পারেনি। এখন যেটি আমি বলছিলাম যে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আর হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। যেহেতু এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা এখন এসছে, তাহলে এখন অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য বিনিয়োগকারীদের আস্থা কিন্তু আনতে হবে। এখন বিনিয়োগকারীদের আস্থা আনার ক্ষেত্রে আপনাকে দেখবেন এবারে বাজেটে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, ব্যবসা সহজীকরণের জন্য অনেক কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটি পরবর্তীতে সমন্বয় হতো না, ফেরত দেওয়ার মতো উদ্যোগও কিন্তু এবার বাজেট বক্তৃতায় বলা হয়েছে। কিন্তু আমি সেটুকুই বলবো যাই উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটার যাতে সফল বাস্তবায়ন হয়, আমরা যদি তার বাস্তবায়নটা যদি দেখতে পাই তাহলে কিন্তু বিনিয়োগকারীদের আস্থাটা ফেরত আসবে। এখন দুই ধরনের বিনিয়োগকারী আছে, একটা হচ্ছে আমাদের দেশের ভিতরে যারা বিনিয়োগকারী আছে তারা অনেক দিন থেকে অপেক্ষা করছে একটা স্থিতিশীলতার জন্য, এখন তারা হয়তো বিনিয়োগ করবে। আবার যারা বিদেশি বিনিয়োগকারী, এইটা আমরা এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি মালয়েশিয়া এবং চীন সফরে গিয়ে আশা করছি যে এই সফরের মধ্য দিয়েও বিনিয়োগকারীদেরকে একটা বার্তা দেয়া হয়েছে যে বাংলাদেশে তারা যদি বিনিয়োগ করে তারা বিনিয়োগের একটা পরিবেশ সেখানে পাবে, কস্ট অফ ডুইং বিজনেস অথবা ইজ অফ ডুইং বিজনেস সেই জায়গাগুলোর কিন্তু রিফ্লেকশনটা থাকতে হবে। এই সিঙ্গেল উইন্ডোর কথা বলা হয়েছে, নানা ধরনের প্রভিশনের কথা কিন্তু বলা হয়েছে। তো সেগুলো যদি আসলে সত্যিকারের সেই পরিস্থিতিটা, সেই বিনিয়োগের পরিবেশটা আমরা দিতে পারি তাহলেই কিন্তু আমরা এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আমরা দেখেন আজকে ভিয়েতনাম কেন এত $500 বিলিয়ন মতো তারা এক্সপোর্ট করছে, তাদের একটা বড় অংশ হচ্ছে এফডিআই বেসড এক্সপোর্ট। এখন এই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে আমাদের ডোমেস্টিক যারা বিনিয়োগকারী আছে, বিদেশি যারা বিনিয়োগকারী আছে, তারা যাতে তাদের যে এই আস্থাটা যারা ফেরত পায় এবং তারা যাতে বিনিয়োগ করতে পারে সেই বিনিয়োগের পরিবেশটা নিশ্চিত করতে হবে। ওইখানেই প্রশ্ন ছিল, যখন যিনি পলিসি মেকার তিনি যদি আবার এটা বলেন যে 2 বছর সময় লাগবে, তখন বিনিয়োগকারী কি আস্থা পাবেন? তো আচ্ছা, আমার একটা জিনিস মনে হচ্ছিল, ইউসুফ কিন্তু মানে প্রফেসর ইউসুফ শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথেও ছিলেন। আমরা না কেমন যেন সবকিছু আবার প্রথম থেকে বলা শুরু করি। এই শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে রিকমেন্ডেশন, এখানে যে আমরা মানে $234 বিলিয়ন পাচারের হিসাব, এই কমিটির যে কাজটা, সেটার কিন্তু কোনো ফলো আপ নাই। আমি এখন নামটাই আর শুনি না, তখন অনেক কথা শুনেছি। মানে এরকম কত চলতে থাকবে? ধরেন এই যে আমরা আজকে টকশো করছি, কালকে ভুলে যাব, পরশুদিন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি কিন্তু কয়েকটা জায়গায় ভয়াবহ রিকমেন্ডেশন দিয়েছে, সেইটার ব্যাপারে অনেক সমালোচনা আছে। ওইখানে ওনারা স্বীকারও করেছে যে বাংলাদেশে কোনো তথ্য নাই, ঠিক মতো তথ্য উপাত্তের ক্রাইসিস আছে, যে কারণে অনেক মিডিয়া ক্লিপিংস, পত্রিকার নিউজ এগুলো সেখানে জায়গা করতে হয়। ডেফিনেটলি আমরা সেগুলো মানি, কিন্তু এই যে তথ্য পাচার, দুর্নীতি, লুটপাট, তথ্যের কারসাজি, স্যারও বলছিলেন যে আমাদের মূল প্রবলেম হলো ডেটা নাই। বাংলাদেশের জনসংখ্যা মানুষ জানে না, কেউ বলতে পারবে না যে এত, বলে আন্দাজে এতর মতো। তো
তো একটা দেশের জনসংখ্যার ডেটাও যদি না থাকে তাহলে পার ক্যাপিটা ইনকামে আপনি যা সব বলছেন সবই তো ভুল বলছেন, উল্টাপাল্টা বলছেন। জিডিপি মানে জিডিপির গ্রোথ এই সেই মানে জনসংখ্যার হিসাবটা পর্যন্ত নাই। তো এই সমস্ত এবং তথ্যের কারসাজি বলে একটা ব্যাপার তারা বারবার এনেছে, অর্থাৎ ম্যানিপুলেটেড স্ট্যাটিস্টিক্যাল ডাটা, ম্যাথ, অ্যাকাউন্টিং, সমস্ত কিছু। আবার ডেফিনেশনেরও প্রচুর ভুল আছে অনেক জায়গায়, যে ডেভেলপমেন্টের ডেফিনেশনটা কি। তো এই জায়গাটাও এই অর্থটা অযথা খরচ হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির, কারণ ওইটার কোনো ফলো আপ কেউ নাই। নিশ্চয়ই এর ভিতরে কিছু না কিছু তো আছে, সবকিছুর মধ্যে থেকে তো কিছু না কিছু পাওয়া যায়। আপনার কি এমনি এ ব্যাপারে কিছু বলার আছে? শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেহেতু আমি সেখানে ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন যেটা, ওই চ্যাপ্টারটা আমি সেখানে কাজ করেছিলাম। আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে শ্বেতপত্র প্রণয়ন করতে গিয়ে কিন্তু আমরা কোনো ধরনের রেমুনারেশন নেইনি, কিন্তু সম্পূর্ণ আমরা বিনা পারিশ্রমিক যেটাকে বলে অনারিয়াম ছাড়াই কিন্তু সবাই কিন্তু এই কাজটি করেছে। যেই জায়গাটা আসলে ফোকাস করা দরকার এখনো, আমাদের এই যে বাজেটটা যদি বাস্তবায়ন করতে হয়, যেটা আলামিন ভাই বলার চেষ্টা করেছিলেন, আমাদের ফিসক্যাল স্পেস যদি আমরা বাড়াতে না পারি, ফিসক্যাল স্পেস যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে ব্যাংক বরোয়িং অথবা এক্সটার্নাল বরোয়িং, এটার উপর নির্ভরশীলতা কিন্তু আমাদের কমে আসবে। না, সেটা বাড়াতে গিয়ে কি এই যে নতুন যে 16টি ব্যবসায়িক খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনা, আমি একটু বলছি, আমি এই ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশনের কথা বলার জন্য সেখানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেখানে আমরা ওই চ্যাপ্টারে কিন্তু চ্যাপ্টার 6-এ একদম সুনির্দিষ্টভাবে বলা আছে। প্লাস হচ্ছে দুটো স্পেশালাইজড কমিটি করা হয়েছে কিন্তু, যেখানে ওই যে ডক্টর আব্দুল মজিদ ওনারা মিলে প্রত্যেকটা জায়গায় বলে দেয়া আছে যে কোন জায়গায় রিফর্মটা করলে আপনার রেভিনিউটা বাড়বে, একদম ধরে ধরে বলা আছে। এখন এই রিফর্ম যদি আপনি না করতে পারেন, একটা পুশ যদি না করতে পারেন, এখন পর্যন্ত আমরা ট্যাক্স পলিসি এবং ট্যাক্স ম্যানেজমেন্ট যেটা, সেটাকে কিন্তু আমরা আলাদা করতে পারিনি। এখন এই রিফর্ম যদি আমরা করতে পারি, আমি তো মনে করি যে আমি প্রায়ই বলি যে আমাদের কয়েকটা জায়গায় যদি আমরা হাত দেই, মনে করেন যে পরিমাণ ট্যাক্স এক্সেমশন দেওয়া হয়, এই ট্যাক্স এক্সেমশন এটাকে যদি আমরা রেশনালাইজ করতে পারি, আপনি ট্যাক্স এক্সেমশন দিবেন যদি সেটা এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউশন করে, ইকোনমিতে কন্ট্রিবিউশন করে, দেয়ার ইজ নো অ্যাসেসমেন্ট, যাদেরকে আমরা দিনের পর দিন অ্যাসেসমেন্ট দিয়ে আসছি সেটা ইকোনমিতে কি ধরনের কন্ট্রিবিউট করছে, এটাকে রেশনালাইজ করা, সেখানে কিন্তু আপনি একটা অংশ কিন্তু আপনি দেখবেন আপনি রেভিনিউ বাড়ানোর একটা সুযোগ আছে। আমি অনেক উচ্চপদস্থ মিনিস্টারকেও বলতে শুনেছি, কর্মকর্তাকে বলতে শুনেছি, জনগণ ভ্যাট দেয় কিন্তু সরকারের কাছে সেই ভ্যাটটা পৌঁছে না। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে এই মেকানিজমটা ডেভেলপ করা, 2012 সালের পর থেকে শুনে আসছি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস থাকবে, যে আমরা বাইরে যখন কোনো একটা ট্রানজাকশন হয় সাথে সাথে গভর্নমেন্ট এক্সচেকারে তার গভর্নমেন্টের ভ্যাটটা চলে যায়। এখন আপনি দেখেন আমরা ওই কাজ করতে গিয়েও দেখেছি 10 থেকে 11,000 ফিসক্যাল এই যে ডিভাইস যেটা আছে সেটা কিন্তু আসলে কার্যকর আছে, যেখানে আমাদের লাখ লাখ আপনি যদি পয়েন্টগুলো চিন্তা করেন সেই পয়েন্টগুলো, তাহলে এইখানেও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা অ্যাসেসমেন্ট আছে। এখন এক্সিস্টিং যে ভ্যাট এটাকে 3 গুণ করা সম্ভব, 2 গুণ করা সম্ভব যদি আমরা এই কমপ্লায়েন্সটাকে অ্যাড্রেস করতে পারি। এক্সিস্টিং সিস্টেমের মধ্যেই আমরা কিন্তু অ্যাড্রেস করতে, আমরা ট্যাক্স নেট যদি বাড়াতে পারি, অন্তত আমি তো মনে করি যেই অর্থনীতির আকার আমাদের এখানে অন্তত 1 কোটি মানুষ দেওয়ার মতো সক্ষমতা থাকে যে যারা ট্যাক্স দিতে পারে। আপনার কেন রিটার্ন মাত্র 42 লাখ বলছেন যে এই ট্যাক্সটা চুরি হয়ে যায়, আসে না গভর্নমেন্ট এক্সচেকারে, আসে না, মানুষ দিচ্ছে, তার মানে ওখানে চোর আছে। তো নিঃসন্দেহে এই চোরগুলি লস হচ্ছে না, এই চোরগুলি যদি আইডেন্টিফাই না হয়, এবং এই চোররাই তো ভিআইপিদের প্রোটেকশন দিচ্ছে, তারাই কিন্তু চায় না এগুলো অটোমেশন হোক। কারণ আপনি ধরেন একটা কর্পোরেট কেস যদি গভর্নমেন্ট এক্সচেকারে 50 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা থাকে, তারা হয়তো বলবে যে আপনি 10 কোটি দেন, আমাকে 2 কোটি দেন, 12 কোটিতে সেটেল হয়ে গেল। তাহলে সরকার হারাইলো কত? 50 কোটি পাইতো সরাসরি, উনি যদি অনেস্টলি কাজটা করতেন। এটা জাস্ট একটা এক্সাম্পল বলতে যাই বলা। আপনি ধরেন পজ মেশিন যদি সব জায়গায় রিস্টোর করে দেয়, সরাসরি ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে হিট করবে। আমার তো দরকার নাই, এখানে মিডল ম্যানের তো দরকার নাই। এখন তারা এটা চাবে না, ভূমি অফিসে চাবে না, অ্যাপের মাধ্যমে হোক তারা সেটা চাবে না। তাহলে ওই প্রতিটা পয়েন্টে যারা গভর্নমেন্ট হাই অফিসিয়াল বা আমরা যেই ব্যুরোক্রেসি যেটাই বলি না কেন, এরাই চায় না যে আসলে সঠিকভাবে কালেকশনটা হোক, যে কারণে আমরা যারা ট্যাক্স দিচ্ছি এই জায়গাটাই প্রশ্ন তুলেছেন। আজকে প্রেস কনফারেন্স করেছেন যারা এই যে মুদি দোকানিদের কাছ থেকে ট্যাক্সের আওতা তাদের মধ্যে ছড়াই দেওয়ার সরকারের যে নতুন প্ল্যান, তারা এই কথাটা তুলছেন যে এইটা তো খুব কমন প্র্যাকটিস বাংলাদেশে, যে আপনার 50 কোটি টাকা ট্যাক্স হয়েছে, আপনি
কর্মকর্তাকে দিলেন, হ্যাঁ তুমি 1 কোটি টাকা নাও, ঠিক আছে, আমার 49 কোটি টাকা মাফ পেয়ে গেল, গভর্নমেন্ট বঞ্চিত হলো। সেই জায়গাটা নজর না দিয়ে আপনি ট্যাক্সের আওতা বাড়াতে গিয়ে হয়তো আপনাদের রিকমেন্ডেশন যে ছোট ছোট মুদি দোকান, এখন এই মুদি দোকানদেরও তো ডাটাবেস নাই গভর্নমেন্টের কাছে, আপনি যে এটা মুদি কি দোকান সাইজের। বাদ দেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে বলা হচ্ছে এন্ড টু এন্ড, মানে আপনার অটোমেশন, এখন এটা তো বলা হচ্ছে, আপনি দেখেন আপনি যখন কোনো একটা গাড়ির ফিটনেস অথবা আপনি ট্যাক্স, আপনি কিন্তু আপনার সিস্টেমই নিবে না যদি আপনি এআইটিটা না দেন, আপনার কিন্তু দেয়া আছে। Right. আপনি এই ঢাকা শহরের মধ্যে আমি একটা রিপোর্টে দেখেছি, ঢাকা শহরে আমাদের যে পরিমাণ হোল্ডিং নাম্বার 2 সিটি কর্পোরেশনের মধ্যে, এই হোল্ডিং নাম্বারই আছে প্রায় 5 লাখের মতো, 5.5 লাখের মতো। এখন আমরা যদি ফ্ল্যাট চিন্তা করি, এই ঢাকা শহরের মধ্যেই 30 থেকে 35 লাখ ফ্ল্যাট অথবা প্লট ওনার আছে ঢাকা শহরের। তাহলে আমি তো মনে করি তারা অন্তত ন্যূনতম ট্যাক্স দেওয়ার মতো একটা, অন্তত আপনার পুরো রিটার্নই আপনার সাবমিট হচ্ছে 42 লাখ 43 লাখ। আপনি এরকম জায়গাগুলো যদি আমরা ইন্টার অপারেবিলিটি বলি, অর্থাৎ আপনি যখনই আপনি একটা প্লট রেজিস্ট্রেশন করবেন অথবা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করবেন, সেখানে কিন্তু ওই গাড়ির মতো সেটা কিন্তু এনবিআর এর সাথে এক ধরনের, আপনি যদি এগুলো অটোমেশনের মধ্যে না করেন এবং ইন্টার অপারেবিলিটি করলে সিস্টেম আপনাকে, আপনি দেখেন এখন কিন্তু সঞ্চয়পত্র আপনি 50 লাখ টাকার এক পয়সাও আপনি বেশি করতে পারবেন না, সিস্টেম আপনাকে আটকাই দিবে। ওই অটোমেশনের জায়গাটা, সেটা যদি আমরা করতে পারি, ডিজিটাল প্ল্যাটফর্ম সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আজকে ইন্ডিয়া দেখেন সেখানে তারা 48% তাদের ডিরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশন। তাহলে এটা আনছে কিভাবে? ওই যে ছোট ছোট আপনি যে কোনো জায়গায় দেখবেন কিউআর কোড দিয়ে তারা ট্রানজাকশন করছে। আপনি এই যে ক্যাশলেস ট্রানজাকশন আমরা হয়তো মুখে বলছি, কিন্তু বাস্তবে এই যে বাংলা কিউআর কার্ডের হয়তো উদ্বোধন হবে, এগুলো আস্তে আস্তে আপনাকে সেই জায়গায় যেতে হবে। দুঃখজনক কি জানেন? দুঃখজনক কি, আমাদের ট্রেনের টিকিট অটোমেটেড হয়েছিল, কিছুদিন মানুষ শান্তিতে ছিল, এখন কোনো টিকিট পাওয়া যায় না। ওই ট্রেনের কর্তৃপক্ষই দেখবেন ফেসবুক টেসবুক দোকান মানে ভর্তি করে ফেলছে, যে কক্সবাজারের টিকিট ফোন দেন, ওই ট্রেন কর্তৃপক্ষই ওটা আবার ব্ল্যাকে বেচতেছে। তো আমার মানে জাস্ট প্রশ্ন না, মানে আমার কনসার্নটা হচ্ছে যে মানুষ যদি ঠিক না হয়, তাহলে আপনি একদিকে যাবেন ও আরেক দিকে আরেকটা। এটা আপনারা সিস্টেম নিয়ে কাজ করেন, মানুষকে আসলে ঠিক না, মানুষকে ঠিক করাতে হয়, যে করাবে সেও তো খারাপ। শুনেন, সিস্টেম যদি আপনি ডেভেলপ করেন, তখন আপনি দেখেন এখন এই যে কি এআই বেসড ক্যামেরা ট্রাফিক, এখন মানুষ তো রাত্রে 3টার সময় দেখি এখন দাঁড়ায় মানছে, এই যে সিস্টেম মানবে না, আপনাকে সিস্টেম ডেভেলপ করতে হবে, সিস্টেম মানুষকে তখন দেখাবে যে না কিভাবে সেটি কাজ করতে হয়। তাহলে আপনি এই যে 2টা বিষয় প্যারালালি করতে হবে, একটা হচ্ছে ট্যাক্স পেয়ার্স মানি, সেটার এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হচ্ছে কিনা। মানুষ তখনই ট্যাক্স দেওয়ার জন্য এনকারেজ ফিল করবে যখন দেখবে তার টাকাটা মানে ট্রান্সপারেন্ট হইতে এবং যে খুব স্বচ্ছভাবে সেখানে খরচ হচ্ছে। সে সার্ভিস ডেলিভারি, অর্থাৎ তার সার্ভিসটা, সেই পাবলিক সার্ভিস যেটা, সেটা সিকিউরিটি বলেন, এডুকেশন বলেন, হেলথ বলেন, সেই সার্ভিসটা পাচ্ছে। তখন দেখবেন ঠিকই এই দোকানদাররাই বলবে যে আমি 1000 টাকা বিক্রি করলে 2 টাকা গভর্নমেন্টকে দিব না, অবশ্যই আমি গভর্নমেন্টকে দিব। এই যে কর দেওয়ার সংস্কৃতিটাও কিন্তু আমাদের মধ্যে আসতে হবে। আচ্ছা প্রফেসর আলামিন, এই বিষয়টা নিয়ে আপনি যদি ছোট করে একটু বলেন যে এই করের আওতা বাড়াতে গিয়ে যাদেরকে এই কর নেটের মধ্যে আনার সুপারিশ করেছে, মানে গভর্নমেন্ট প্ল্যান করছে, এই যে ছোট ছোট মুদির দোকান বা ছোট ছোট ব্যবসায়ী, এটা গভর্নমেন্টের জন্য মাঠ পর্যায়ে কতটা চ্যালেঞ্জিং হবে? এটা আসলে পুরোটাই ইম্প্যাক্ট যে পড়বে কনজিউমারের উপর। দিন শেষে আসলে কনজিউমার মানে দোকানদার সেটাকে কিছুটা হয়তো বাড়াবে, কিন্তু দিন শেষে বার্ডেনটা নিতে হবে যিনি কনজিউম করবে তাকেই। তো আলটিমেটলি এই বিষয়গুলোর চেয়ে যে বিষয়গুলো ইউসুফ ভাই আলোচনা করলেন, এগুলো আসলে আমিও বলতে চেয়েছিলাম ব্যাপারগুলো, যে আমরা যদি এনআইডির সাথে সব কিছু ফিক্স করে দিই, যে আপনার যতগুলো ল্যান্ড থাকবে সব এনআইডিতে থাকবে, তার মানে একটা যদি সেন্ট্রাল ডাটাবেস থাকে, আপনার যত প্রপার্টি আছে এরপরে বাকি সব অবৈধ ঘোষণা করা হবে। যদি এটা আপনি শুধু এটা মেকশিওর করতে পারেন, আপনার ফ্ল্যাট, প্লট, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এনআইডির থ্রুতে সব কিছু হবে। যেমন এনআইডি দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার কথা বললো, আবার সরকার থেকে ফিরে আসছে যে এনআইডি ছাড়াও করা যাবে। পুঁজিবাজারে আমরা সিঙ্গেল আইডেন্টিফিকেশন নাম্বার বলেছিলাম, সেটার থেকেও সরে আসতে হচ্ছে। তাহলে আমরা আসলে ডিজিটাল পদ্ধতিতে ট্যাক্স সাবমিশন করছি, বা ট্যাক্স কালেকশনে যদি ডিজিটালের ব্যবহার না করতে পারি, তাহলে তো আলটিমেটলি ওই যে মিডলম্যান গ্রুপটা থেকেই যাবে। এবং মিডলম্যান গ্রুপটা থাকলে তখন যে মানে আমরা রেঞ্জ বাড়াতে, নেটওয়ার্ক বাড়াতে, যে যারা ট্যাক্স দিচ্ছে তাকে আমি ওভার ট্যাক্স করছি, আর যাকে আসলে ধরলে বেশি রেভিনিউ কালেকশন হতো সেখানে আমরা যেতেই পারছি না।
তাহলে আমাদের অবশ্যই ওই জায়গাগুলোকে মিনিংফুলি কাজ করতে হবে, যে আমরা শুধুমাত্র বক্তৃতায় বললাম, আলোচনায় বললাম, বাস্তবায়নের জন্য 5 বছর নিয়ে নিলাম, পরে বলা হবে যে আরেকবার ক্ষমতায় আসলে বা পরে আসলে হয়তো ঠিক হবে। বাট আনফর্চুনেটলি এই জায়গাগুলোতে কোনো একটা কারণে যারা এগুলো থেকে বেনিফিশিয়ারি, মানে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি রিটার্ন পায় যারা হচ্ছে মিডলম্যান গ্রুপ, মানে মিডলম্যান বলতে তার দায়িত্ব যেটা ছিল ওটা উনি করছেন না, ওটা উনি মনে করছেন যে বেতন আমাকে সরকার দিচ্ছে অফিসে আসা যাওয়ার জন্য, এক্সট্রা কাজের মাধ্যমে আমি আর্ন করব, তাহলে সরকারকে আমি না দিয়ে এটা আমি নিচ্ছি। তাহলে ওই জায়গাটায় বেতন বাড়াচ্ছেন, পে স্কেল বাড়াচ্ছেন, আপনি বলছেন যে দুর্নীতিমুক্ত সমাজ চাচ্ছি, বাট দিন শেষে ওটাকে যদি ইফেক্টিভলি ইউজ করতে না পারেন, যে আমার এই টাকাটা সরাসরি সরকারের ইয়াতে যাবে, মিডল কোনো ম্যান থাকবে না এখানে, এইটা যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা নেটওয়ার্ক বাড়াতে পারবো, নেট বাড়াতে পারবো, অনেক কিছু বাড়াতে পারবো, বাট দিন শেষে রেজাল্ট খুব একটা ভালো আসবে বলে আমি মনে করছি না। আচ্ছা, রাজু ভাই যদি আপনি শেষ করেন, আমরা একদম শেষের দিকে। আমাদের আজকে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়েছে, সেটা হলো যে আমরা একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, বাট এটা হতাশাজনক। হতাশা দিয়ে তো এটাকে ওভারকাম করা যাবে না, আশা দিয়েই করতে হবে। এবং সেখানে কিন্তু আমি বলবো যে দুইজনই আপনারা বা আমরা চেষ্টা করেছি একটা সলিউশনের জায়গায় আসতে। আর একটা জিনিস যে সমালোচনাকে গ্রহণ করা, সমালোচনাকে ইনস্টিটিউশনালাইজ করাটা খুব জরুরি। আমরা এখনো সমালোচনা, ধরেন এখানে এই টকশো করতে বসে আমরা যদি দুই একটা কথা স্লিপ অফ টাং হয়ে থাকে, দেখবেন সেটা নিয়ে কথা বলার লোক পাওয়া যাবে, কিন্তু এর ভিতরে গভীরতার যদি কোনো জায়গা থাকে সেটা নিয়ে কথা বলার লোক পাওয়া যাবে। তো আমি মনে করি যে বাংলাদেশের এখন যে সরকার ক্ষমতায় আছেন, তারা যে চেষ্টা করছেন, তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে পাহারাদার যেখানে বসানো হয়েছে তারা যদি চোর হয়, যারা ট্যাক্স কালেক্ট করে তারাই যদি টাকাটা চুরি করে ফেলে, তাহলে পরে যতই বাড়াক তাদের চুরির মাত্রাই বরং বাড়বে, কমবে না। আর বৈদেশিক ঋণের কথা যখন বলি, সেই ঋণের মাধ্যমে যে প্রজেক্ট হয় তার যদি 80% হয় হলো মানে নিজেদের ভাগ বাটোয়ারার জন্য, তাইলেও তো হবে না। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। ভূমিকম্পের পরে আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে হল নির্মিত হয়েছে, সেই হলগুলোর উপর একটা রিপোর্ট করার জন্য। আমি জাহাঙ্গীরনগরের ছাত্র, সেখানে শুনতে পাই, আমি সঠিক তথ্য নাই, যে 10 থেকে 15,000 টাকা হচ্ছে পার স্কোয়ার ফিট এই হলগুলোর প্রোডাকশন, মানে খরচ। আমি জানি না রেডিসন ব্লু কত হাজার টাকা পার স্কোয়ার ফিট, কিন্তু সেই নতুন হলে কিন্তু ফাটল ধরেছে, কিন্তু পুরনো হলে কিন্তু ফাটল ধরেনি। তার মানে আগের সরকার বা তার আগের সরকার, তাদেরকে যে নামেই ডাকি না কেন, তাদের দুর্নীতিটা এখন প্রমাণ করতেও কিছু কিছু জায়গায় আমি সে কি দেখতে পাচ্ছি। কারণ সেই দুর্নীতি প্রমাণ হলে যদি হয়ে যায় যে না, একটা হল বানাতে তো 5,000 বা 3,000 স্কোয়ার ফিটের বেশি লাগে না, তাহলে এখন তার ভাগ বাটোয়ারা তো ঝামেলায় পড়বে। এখন যারা ওটাকে ওখানেই রেখে, এখন যারা কাজ নেবে তারা তো বলবে যে না, ওইটা তো বেঞ্চমার্ক না। হ্যাঁ, ও বেঞ্চমার্ক যেটা, হ্যাঁ, এর থেকে বেশি খরচ আরো বাড়ছে। সেই জন্য এই সরকারকে যদি এই অবস্থায় টিকে থাকতে হয়, বহু কিছু আসলে ভেঙেই ফেলতে হবে, তাছাড়া গড়া সম্ভব না। আচ্ছা, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। অর্থনীতি নিয়ে আসলে খুব সাধারণভাবে আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। অর্থনীতি একটু কঠিন, কিন্তু আপনারা খুব সাধারণ ভাষায়, আমার ধারণা আমাদের দর্শকরা নিশ্চয়ই কিছুটা আইডিয়া হলেও পেয়েছেন এই বাংলাদেশের এই মুহূর্তে সিচুয়েশন কীরকম। অনেক ধন্যবাদ যারা আজকের এই কড়া আলাপ দেখেছেন। বিনোদন অঙ্গনের এক ঝাঁক তারকাদের নিয়ে প্রদর্শিত হল ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা বনলতা সেন। সিনেমাটি দেখতে হাজির হন আবুল হায়াত, আজিজুল হাকিম, কণা, এলিটা করিম সহ আরও অনেকেই। জীবনের শুরুতেও আমায় ঠকিয়েছে।